মূলধনী আয় পরিগণনা, ক্যাপিটাল গেইন। সেকশন 57, মূলধনী পরিসম্পদের মালিকানা হস্তান্তর হইতে উদ্বুদ্ধ মুনাফা এবং লাভ মূলধনী আয় হইবে। তবে শর্ত থাকে যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ন্যায্য বাজার মূল্য পদ্ধতি অনুসরণ করিয়া কোনো পরিসম্পদ যা প্রকৃত অর্থে হস্তান্তরিত হয় নাই, উহা হইতে উদ্ভূত কোনো ধারণাগত লাভ বা মুনাফা মূলধনী আয় হিসেবে বিবেচিত হবে না। এটার মানে হলো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট IFRS 9 অনুসারে ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং করতে হয়। ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং করার পরে যেটা হয় যে বাজার মূল্যে সম্পদ দেখাইতে হয়। তো বাজার মূল্যে সম্পদ দেখাইতে হলে একটা ফেয়ার ভ্যালু গেইন হয়। এই ফেয়ার ভ্যালু গেইনটা হলো আনরিয়েলাইজ ক্যাপিটাল গেইন। এই আনরিয়েলাইজ ক্যাপিটাল গেইনটা ক্যাপিটাল গেইন হিসেবে পরিগণিত হবে না আনটিল ইট ইজ সোল্ড। কথাটা কি বোঝা গেল? IFRS 9 অনুসারে ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং করে মানে হয় ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলো, হ্যাঁ, ফেয়ার ভ্যালুতে রেকর্ড করতে হয়, ইভ্যালুয়েশন করতে হয়। ফেয়ার ভ্যালুতে আনতে গেলে সেটা হলো যে অনেক ক্ষেত্রে দেখা যায় ফেয়ার ভ্যালু আনতে গেলে হয়, গেইন হয়, ফেয়ার ভ্যালু গেইন, রিভ্যালুয়েশন গেইন। এই রিভ্যালুয়েশন গেইনগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাইতে হয়। বাট এটা যেহেতু রিয়েলাইজ গেইন না, রিয়েলাইজ হওয়ার আগ পর্যন্ত এটাকে ক্যাপিটাল গেইন হিসেবে বিবেচিত হবে না, সেটা বলছে এখানে। মূলধনী আয় পরিগণনা, ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে মূলধনী আয়, সেটা নিয়ে আমরা এখন আলাপ করি। কোন পরিসম্পদের উন্মুক্ত বাজার বিক্রয় বা হস্তান্তর মূল্য এবং উক্ত পরিসম্পদের অর্জন মূল্যের মধ্যে পার্থক্য। মূলধনী সম্পদের সংজ্ঞা আমরা পড়ছি। মূলধনী আয় শুধুমাত্র মূলধনী সম্পদ থেকেই উৎপত্তি হয়। মূলধনী আয়ের উৎপত্তি শুধুমাত্র মূলধনী সম্পদের হস্তান্তর থেকে। মূলধনী আয় পরিগণনা করতে হয় বাজারের বাজারে বিক্রয় মূল্য অথবা হস্তান্তর মূল্য মাইনাস হলো পরিসম্পদের অর্জন মূল্য। ক্যাপিটাল গেইন সমান সমান সেলিং প্রাইস হবে ক্যাপিটাল অ্যাসেট লেস অ্যাকুইজিশন কস্ট অর পারচেস প্রাইস। এই সেকশন 58-এর উদ্দেশ্যে কল্পে উক্ত বাজারের বিক্রয় মূল্য বা হস্তান্তর মূল্য বলতে কি বোঝায় সেটা নিয়ে এখন আমরা আলাপ করব। সোহাই, তাহলে এই ধারাকল্পে বিক্রয় মূল্য বা হস্তান্তর মূল্য বলতে কি বোঝাবে সেটা নিয়ে এখন আমরা আলাপ করব। হ্যাঁ, বাজারের বিক্রয় মূল্য বা হস্তান্তর মূল্য হবে ওইটা ক এবং খ এর মধ্যে যেটা অধিক সেটা। ক থেকে গেছে পরিসম্পদ হস্তান্তর হইতে প্রাপ্ত বা উপস্থিত অর্থ। আর খ হলো হস্তান্তরের তারিখে পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য। হ্যাঁ, ন্যায্য বাজার মূল্য অথবা বিক্রয় মূল্য যেটা বেশি সেটা হবে হলো পরিসম্পদের হস্তান্তর মূল্য। পরিসম্পদের অর্জন মূল্য বলতে কি বোঝায়? ক এবং খ কি বোঝা গেছে? হস্তান্তর মূল্য এবং বাজার মূল্য যেটা বেশি সেটা। পরিসম্পদের হস্তান্তর হইতে প্রাপ্ত অর্থ অথবা পরিসম্পদের হস্তান্তরের তারিখে ন্যায্য বাজার মূল্য। স্যার উদাহরণ দিয়ে বোঝানো যাবে এটা? যেমন এটা হতে পারে যে একটা আহ, বাড়ি আপনি কিনছেন। আপনি বলতেছেন বাড়িটার এখন আমি কিনছি 5 কোটি টাকা দিয়ে, কিন্তু ওটার আসলে বাজার মূল্য 7 কোটি টাকা। তাহলে এটার হস্তান্তর মূল্য হবে আসলে 7 কোটি টাকা। বুঝতে পারছেন? জি স্যার।
অর্জন মূল্য বলতে কি বোঝাইছে? ওই যে আমরা বললাম যে পরিসম্পদের হস্তান্তর মূল্য অথবা বাজার মূল্য যেটা বেশি সেটা মাইনাস হলে হস্তান্তর মূল্য মানে পরিসম্পদের অর্জন মূল্য। তাহলে অর্জন মূল্য বলতে কি বোঝাচ্ছে? কোনো পরিসম্পদের অর্জন মূল্য হইবে নিম্ন বর্ণিত খরচ সমূহের সমষ্টি। কোনো পরিসম্পদের অর্জন মূল্য হবে নিম্ন বর্ণিত খরচ সমূহের সমষ্টি। কি কি তাহলে এখানে? এরূপ কোন খরচ যাহা কেবল উক্ত পরিসম্পদের সত্য হস্তান্তরের সহিত সম্পর্কিত। কোন পরিসম্পদের অর্জন মূল্য হইবে নিম্নের খরচসমূহ: এরূপ কোন খরচ যাহা কেবল উক্ত পরিসম্পদের সত্য হস্তান্তরের সহিত সম্পর্কিত। পরিসম্পদের ক্রয় মূল্য ধারা 38, ধারা 42, ধারা 49, ধারা 50, ধারা 64 অনুযায়ী অনুমোদিত খরচ ব্যতীত উক্ত পরিসম্পদ উন্নয়নের খরচ যদি থাকে। এগুলো হলো রেভিনিউ ন্যাচারাল এক্সপেন্স বাদ দিয়ে। ক্যাপিটাল ন্যাচারাল যদি কোনো খরচ থাকে তাহলে সেটা যোগ হবে। তাহলে আমরা বললাম পরিসম্পদের অর্জন মূল্য বলতে আসলে মূল কথা ক্রয় মূল্য এবং এর সাথে রিলেটেড যে খরচগুলো আছে সেটা। বাট রেভিনিউ ন্যাচারাল এক্সপেন্স হবে না। যে ক্ষেত্রে হস্তান্তরকারী উক্ত পরিসম্পদের নিম্নবর্ণিতভাবে অর্জন করিয়াছে। নিম্নবর্ণিতভাবে অর্জন করিয়াছে কি কি? কোনো উপহার বা দান বা উইলের অধীনে পাইছে। যদি কোনো সম্পত্তি কোনো উপহার দান বা উইলের মাধ্যমে পায় তাহলে সাকসেশন উত্তরাধিকার আহ, বা পরম্পরায় পায়। হ্যাঁ, প্রত্যাহারযোগ্য অপ্রত্যাহারযোগ্য কোনো ট্রাস্টের হস্তান্তরের অধীনে যদি পায়, কোনো কোম্পানি অবসানের জন্য মূলধনী পরিসম্পদের কোনো বিতরণের সময় যদি পায়, কোনো ফার্ম বা ব্যক্তি সংঘ বা হিন্দু অবিভক্ত পরিবারের বিভাজনের সময় মূলধনী পরিসম্পদের বিতরণের সময় যদি পায়, তাহলে সেই ক্ষেত্রে উক্ত সম্পত্তির, হ্যাঁ, পরিসম্পদের মালিকানা হস্তান্তরের তারিখে ন্যায্য বাজার মূল্য উক্ত পরিসম্পদের অর্জন মূল্য হিসেবে বিবেচিত হবে। ওই সময়ে এই যে ঘটনাগুলো আমরা গ্রিন মার্ক দিয়ে, হ্যাঁ, মার্ক করলাম, এই ঘটনাগুলো যখন ঘটবে সেই ঘটনা ঘটার দিনে যে বাজার মূল্য ছিল সেটাই হবে হলো অর্জন মূল্য। তাহলে যদি আমরা সামারি করি তাহলে ক্যাপিটাল গেইন হলো, ক্যাপিটাল গেইন সমান সমান সেলিং প্রাইস মাইনাস অ্যাকুইজিশন কস্ট। সেলিং প্রাইসটা কি? সেলিং প্রাইসটা হলো হস্তান্তর হস্তান্তর মূল্য অথবা বিক্রয় মূল্য বাজারে উক্ত উক্ত আর অর্জন মূল্য মানে হলো ক্রয় মূল্য এবং এর সাথে রিলেটেড যে খরচ আছে, রেজিস্ট্রেশন খরচ সেগুলো। বাট এই ক্ষেত্রে কোনো ধরনের রেভিনিউ ন্যাচারাল যে খরচগুলো সেগুলো এর অন্তর্ভুক্ত হবে না। আর যেই ক্ষেত্রে সম্পত্তি বা পরিসম্পদ নিম্নবর্ণিত ঘটনার মাধ্যমে অর্জন করা হয়, যেমন হলো উপহার দান উইল, সাকসেশন উত্তরাধিকার পরম্পরায়, প্রত্যাহারযোগ্য অথবা অপ্রত্যাহারযোগ্য কোনো ট্রাস্টের হস্তান্তরের মাধ্যমে, কোনো কোম্পানির অবসায়নের মাধ্যমে যদি পায়, কোনো ফার্মের অবসানের মাধ্যমে যদি পায়, তাহলে সেই ক্ষেত্রে উক্ত সম্পদের অর্জনের তারিখ হইতে উক্ত সম্পদের অর্জন তারিখে ওটার যে বাজার মূল্য সেই বাজার মূল্যটাই হবে হলো উক্ত সম্পদের ক্রয় মূল্য।
এই মূলধনী আয়টা কখন হিসাব করা হবে? মূলধনী পরিসম্পদের হস্তান্তর হইতে উদ্বুদ্ধ আয় উক্ত হস্তান্তর যেই আয় বর্ষে সংগঠিত হইয়াছে সেই আয় বর্ষে আয় হিসেবে অন্তর্ভুক্ত হইবে। যে আয় বর্ষে এটা সংগঠিত হয়েছে সেই আয় বর্ষে এটা মূলধনী আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। বিয়োজন অনুমোদনের সীমাবদ্ধতা, এখানে মূলধনী আয় থেকেও কিছু বিয়োজন করা যেতে পারে। কি কি উৎসে কর কর্তন প্রযোজ্য হয়? এরূপ ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে উৎসে কর কর্তন বা সংগ্রহ করা না হইলে আইনের বিধান অনুযায়ী উক্ত উহা যথাযথভাবে পরিশোধ করা না হইলে উক্ত ব্যয় এই ধারায় এই অধীনে অনুমোদনযোগ্য বিয়োজন হিসেবে বিবেচিত হইবে না। এটা হলো কেনার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। যদি একটা সম্পদ কেনা হয় সেটার ক্ষেত্রে যদি উইথহোল্ডিং ট্যাক্স থাকে, সেটা যদি যথাযথভাবে না দেওয়া হয় তাহলে সেই খরচটা অনুমোদনযোগ্য হবে না। মূলধনী আয় নির্ধারণে অন্যান্য বিষয়াদি, কোনো পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য করদাতা কর্তৃক ঘোষিত পণ্যের সম্পূর্ণ মূল্য অপেক্ষা 15% এর অধিক হইলে পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার পূর্বানুমোদন করবে। মূলধনী আয় নির্ধারণে অন্যান্য বিষয়াদি, অন্যান্য বিষয়াদি মানে হলো বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে ট্যাক্স অফিসারদের কিছু আছে, আহ এখতিয়ার আছে। সেই এখতিয়ারগুলো কি? যদি যেই সম্পদটা বিক্রি করা হয়েছে সেই সম্পদটা যদি বাজার মূল্য বা ঘোষিত মূল্য, হ্যাঁ, ন্যায্য বাজার মূল্য করদাতা কর্তৃক ঘোষিত মূল্যের থেকে যদি 15% বেশি হয় তাহলে পরিদর্শী ইন্সপেক্টিং অ্যাডিশনাল কমিশনার ইন্সপেক্টিং অ্যাডিশনাল কমিশনারের প্রায়র অ্যাপ্রুভালের মাধ্যমে উপকর কমিশনার সেই পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করবেন। যদি পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য করদাতা কর্তৃক ঘোষিত অর্জন মূল্য অপেক্ষা 25% এর অধিক হয়, উপকর কমিশনার বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উক্ত পরিসম্পদের ঘোষিত অর্জন মূল্য ক্রয় করিবার জন্য প্রস্তাব করতে পারবে। যদি করদাতা কোনো পরিসম্পদের অর্জন মূল্য যেটা বলে সেটা যদি সেটার সেটার বাজার মূল্য যদি ঘোষিত মূল্যের 25%-এর বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে উপকর কমিশনার বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে পরিসম্পত্তি ক্রয় করার জন্য প্রস্তাব করতে পারবেন। কোম্পানি আইন 1994 সালের অধীনে প্রতিষ্ঠিত নতুন কোনো কোম্পানির নিকট কোন অংশীদারি ফার্মের সকল পরিসম্পদ হস্তান্তর হলে মূলধনী আয় হতে উদ্বুদ্ধ হলে তাহা করমুক্ত থাকিবে যদি সকল পরিসম্পদ হস্তান্তরের বিনিময়ে মূল মূল্য নতুন কোম্পানির ইকুইটির বিনিময়ে বিনিয়োগ করা হয়। এর মানে হলো কোম্পানি আইনের অধীনে গঠিত কোনো নতুন কোম্পানি যদি কোনো অংশীদারি ফার্মের সকল পরিসম্পদ ক্রয় করে এবং ক্রয় করার ফলে যে মূলধনী আয় উদ্বুদ্ধ হয় তাহা উক্ত কোম্পানিতে ইকুইটি হিসেবে বিনিয়োগ করে তাহলে উক্ত মূলধনী আয়, হ্যাঁ, আয়কর থেকে মুক্ত থাকবে। এটা কি বোঝা গেছে? এই 3 নাম্বারটা কি বুঝছেন আপনারা? আর্থিক পরিসম্পদ ধারা 62, আর্থিক পরিসম্পদ কোনো ব্যক্তির নিম্নবর্ণিত আয় আর্থিক পরিসম্পদ আয় হইতে আয় খাতের অধীনে শ্রেণীভুক্ত করা হইবে।
আর্থিক পরিসম্পদ হইতে আয়, কোনো ব্যক্তির নিম্নবর্ণিত আয় আর্থিক পরিসম্পদ হইতে আয় খাতের অধীনে শ্রেণীভুক্ত হইবে, যথা সরকারি বা সরকার কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজের সুদ, মুনাফা বা বাট্টা। সরকার বা সরকার কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজের সুদ, মুনাফা বা বাট্টা, যেমন বাংলাদেশ ব্যাংকের যে বন্ড আছে, বিল আছে, সেগুলোর ইনকাম, সেটা সুদ হতে পারে, সেটা মুনাফা হতে পারে, সেটা ডিসকাউন্ট হতে পারে। এগুলো হলো আর্থিক পরিসম্পদ হতে হিসেবে হতে আয় হিসেবে বিবেচিত হবে। স্থানীয় কর্তৃপক্ষ অফিসার অন্য কোনো প্রকারের সিকিউরিটিজের সুদ, মুনাফা বা বাট্টা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ডিবেঞ্চার বা অন্য কোনো প্রকারের সিকিউরিটিজের সুদ, মুনাফা বা বাট্টা। নিম্ন নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্য সুদ বা মুনাফা, যথা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রক্ষিত আমানত, তাহা যে নামেই অভিহিত করা হোক না কেন, ওটা আর্থিক আর্থিক মানে ফাইন্যান্সিয়াল ইনকাম হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ, কোনো আর্থিক পণ্য বা স্কিম, লভ্যাংশ, ডিভিডেন্ড, অর্থ আর্থিক পরিসম্পদ হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয় আর্থিক পরিসম্পদ হইতে আয় শ্রেণীভুক্ত হইবে না। লভ্যাংশ, ডিভিডেন্ড যেটা, সেটাও আর্থিক সম্পদ হিসেবে আয় হিসেবে বিবেচিত হবে। এফডিআর এর ইনকাম আর্থিক পরিসম্পদ হইতে আয় হিসেবে বিবেচিত হবে। ব্যাংকের যে বিভিন্ন স্কিম আছে, এফডিআর, সেভিং অ্যাকাউন্ট, যে নামে ডাকা হোক না কেন, ব্যাংক ইনকাম থেকে যে ইনকামটা হবে, ব্যাংকের সুদ কিংবা মুনাফা যাই বলা হোক না কেন, সেটা আর্থিক পরিসম্পদ হিসেবে আয় হিসেবে বিবেচিত হবে। আমাদের এখানে মনে রাখতে হবে, এই যে এই যে ইন্টারেস্ট ইনকাম ফ্রম ব্যাংক ডিপোজিট, তারপরে হলো ওই যে ডিপিএস, টার্ম লোন, তারপরে ডিভিডেন্ড, এইগুলো সবই আদার ইনকামে আগে বুক করা হইতো। এখন এগুলো সবই হলো ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে, ফাইন্যান্সিয়াল ইনকাম, আর্থিক পরিসম্পদ হইতে আয় হিসেবে বিবেচিত হবে। আর একটা জিনিস হলো এখানে, আহ আর্থিক পরিসম্পদ হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয় আর্থিক পরিসম্পদ হইতে আয় হইতে শ্রেণীভুক্ত হইবে না। তাহলে কোথায় হবে? আর্থিক পরিসম্পদ হইতে হস্তান্তর আর্থিক পরিসম্পদ হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয় আর্থিক পরিসম্পদ হইতে আয় শ্রেণীভুক্ত। এই যে এইটা মূলধনী আয়টা, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই যে আর্থিক পরিসম্পদ হইতে অর্জিত মূলধনী আয়, এটা কিভাবে হয়? আর্থিক পরিসম্পদ হইতে মূলধনী আয় হয় হলো, ধরেন ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এগুলো হস্তান্তরযোগ্য।
হ্যাঁ, হস্তান্তরযোগ্য। ট্রেজারি বিল এবং বন্ড আর ট্রান্সফারেবল। এখন ট্রান্সফারেবল হইলেই তো এখান থেকে একটা মার্কেট প্রাইস হয়। এটা তো যখন কেনা হয় তখন একটা প্রাইস থাকে। ক্যাপিটাল গেইন ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে ক্যাপিটাল গেইন হয়। এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আর ট্রান্সফারেবল, বিশেষ করে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড। ফর এক্সাম্পল, এই বন্ড মার্কেটের প্রোডাক্টগুলো, দিস প্রোডাক্ট প্রাইস আর লিঙ্কড উইথ দ্য মার্কেট ইন্টারেস্ট রেট। If interest rate decrease, the value of the bond brought earlier at higher interest rate increase. Accordingly, if rate increase, the value of bond brought earlier at, তাহলে লোয়ার রেট হবে, লোয়ার ইন্টারেস্ট রেট ডিক্রিজ। এটা বুঝছেন কিনা আপনারা? এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বললাম আপনাদের। এটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে, ফাইন্যান্স অনেকে সারা জীবন চাকরি করেও ব্যাংকে এটা বুঝে না। বুঝছেন কিনা আমি এটা বুঝাইতে চাই আপনাদের। ফর এক্সাম্পল, 12. এটা এখন এই বন্ডই, এই সেম বন্ড এখন বাজারে বিক্রি হয়
12% রেটে। এখন যদি একটা বন্ড কিনেন আপনি, সেম বন্ড, দ্য ইন্টারেস্ট রেট অফ সেম নেচার বন্ড ইন দ্য মার্কেট, এই 10 কোটি টাকারই বন্ড, এটা 12%। তাহলে এটার প্রাইসটা, এই বন্ডটাও 10 কোটি টাকা, এই বন্ডটাও 10 কোটি টাকা, দুইটা বন্ড। বাট এটা 23 সালের ছিল, এটা হলো 25 সালের জুনে। এই দুইটা বন্ডেরই দাম 10 কোটি টাকা হলেও একটা ইন্টারেস্ট আর্ন হচ্ছে 10% হারে, আর একটা ইন্টারেস্ট আর্ন হচ্ছে 12% হারে। এই কারণে এই যে, তার মানে কি, যে বন্ডের প্রাইসটা, ইন্টারেস্ট রেটটা বেড়ে গেছে, তাহলে এই আগের বন্ডটার দাম কমে যাবে, আগের বন্ডটার দাম কমে যাবে। কারণটা হলো 10 কোটি আর্ন করতেছে 10% হারে, সমান সমান 1 কোটি টাকা। আবার এই সেকেন্ড বন্ডটা 10 কোটি আর্ন করতেছে 12% হারে, সমান 1,20,00,000 টাকা, তাই না, পার ইয়ার। এই কারণে, যেহেতু এটা ইনকাম বেশি, এখন ইনকাম বেশি করা যায়, এটা ডিসকাউন্ট হয়ে যাবে, ডিসকাউন্ট হয়ে যায় নর্মালি। এটা মার্কেটে প্রাইস, ইকুইলিব্রিয়াম প্রাইস আছে। এটা এখন মার্কেটে দাম হবে হলো যে, লাইক, এটা। আবার এটা যদি এরকম হয় যে এখন রেট যদি উল্টা হয়, উল্টা হলে, যে এটার রেট ছিল 12%, এখন রেট হলো 10%, তাহলে এই বন্ডের দাম আবার বেড়ে যাবে। এই বন্ডের দাম 10 কোটির জায়গায় বেড়ে 11 কোটি টাকা হবে, ফর এক্সাম্পল। তাহলে এই যে 11 কোটি টাকা হবে, হইলে এটা সেল করে দেয়া দেওয়া যায়, এই 1 কোটি টাকা ক্যাপিটাল গেইন হিসেবে বিবেচিত হবে। সেটাই বলছে যে, এই যে অর্জিত মূলধনী আয় আর্থিক পরিসম্পত্তিতে আয় শ্রেণীভুক্ত হবে না, সেটা মূলধনী আয় হিসেবে বিবেচিত হবে। এই ক্ষেত্রে কি হবে, ধরেন এই সেকেন্ড বন্ডটা এখন, এই আগের বন্ডটা, ফার্স্ট বন্ডটা এখন ভ্যালু, মার্কেট ভ্যালু, এটা ফেয়ার মার্কেট ভ্যালু, সে 11 কোটি টাকা। তাহলে গেইন কত, ক্যাপিটাল গেইন 11 কোটি মাইনাস 10 কোটি সমান সমান 1 কোটি। 1 কোটি টাকা ক্যাপিটাল গেইন হিসেবে যাবে, যদি বিক্রি করে দেয় আর কি। বিক্রি না করে দিলে তো ইনকাম পাবে আর কি, ইন্টারেস্ট ইনকাম পাবে। আর্থিক পরিসম্পদ আয় হইতে পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচ কি কি? যেমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক করদাতাকে সুদ বা মুনাফা প্রদানের বিপরীতে আয়কর ব্যতীত কর্তনকৃত অর্থ। আয়কর ছাড়া ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি মুনাফা প্রদান করার সময় কোনো
কিছু চার্জ করে, সেটা হলো ডিডাক্টেবল এক্সপেন্সেস। আয় কর তো আর খরচ না, ওটা আপনার ট্যাক্স, ওটা অ্যাডজাস্ট করা যাবে ট্যাক্সের, পার্সোনাল ট্যাক্স কিংবা কর্পোরেট ট্যাক্সের সাথে। এখানে ওটা বাদ দিয়ে অন্য যদি খরচ হয়, চার্জ কিংবা কমিশন হয়, তাহলে সেটা বাদ দেওয়া যাবে। আর্থিক পরিসম্পদ হইতে আয় অর্জনের উদ্দেশ্যে ঋণকৃত অর্থের কোনো পরিশোধিত সুদ। যদি আর্থিক পরিসম্পদ কেনার জন্য অ্যাবসলিউটলি আর্থিক সম্পদ কেনার জন্য, পরিসম্পদ কেনার জন্য যদি আপনি কোনো লোন করেন, তাহলে সেই উক্ত লোনের ইন্টারেস্টটা আপনি বাদ দিতে পারবেন, ডিডাকশন করতে পারবেন। কেবল সংশ্লিষ্ট আয় অর্জনের উদ্দেশ্যে দফা ক বা দফা খ তে উল্লেখিত ব্যয় ব্যতীত নির্বাহিত অন্য কোনো ব্যয়। হ্যাঁ, কেবলমাত্র মাত্র আর্থিক পরিসম্পদটা অর্জন করার উদ্দেশ্যে যদি অন্য কোনো ব্যয় থাকে, তাহলে সেটা বাদ দেওয়া যাবে। আর্থিক পরিসম্পদ হইতে আয় পরিগণনার ক্ষেত্রে কিছু খরচ আছে যেগুলো বিয়োজনযোগ্য হবে না, ডিডাক্টেবল হবে না। সেগুলো কি? বাংলাদেশের বাইরে পরিশোধযোগ্য কোনো সুদ, যা হইতে হ্যাঁ এই আইনের বিধানাবলী অনুসারে কর কর্তন বা পরিশোধ করা হয় নাই। যদি আর্থিক পরিসম্পদ কেনার জন্য দেশের বাইরে থেকে কোনো লোন নেওয়া হয় এবং সেই লোনটা যখন ইন্টারেস্ট পরিশোধ করা হয়, সেই ইন্টারেস্ট পরিশোধ করার সময় যদি হ্যাঁ যথাযথ উৎসে কর্তন কর উৎসে কর কর্তন না করা হয় এবং পরিশোধ না করা হয়, তাহলে ওই ইন্টারেস্টটা বিয়োজনযোগ্য হবে না। কর অব্যাহতিপ্রাপ্ত প্রযোজ্য এরূপ আর্থিক পরিসম্পদ হইতে আয়ের বিপরীতে পরিশোধের কোনো সুদ। যেই আর্থিক পরিসম্পদের ইনকামটা এক্সেমটেড, সেইটা কেনার জন্য যদি কোনো সেটা কেনার জন্য যদি কোনো আহ, বড় করা হয়, সেটার খরচটা ডিডাক্টেবল হবে না। মূলধনী বা ব্যক্তিগত প্রকৃতির কোনো ব্যয়, মূলধনী ব্যয় কিংবা ব্যক্তিগত ব্যয়, যেটা ব্যক্তিগত সেটা মূলধনী সম্পদ অর্জনের জন্য না, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যয়টাও ডিডাক্টেবল হবে না। অন্যান্য উৎস হইতে আয়, অষ্টম অধ্যায়, সেকশন 66। অন্যান্য উৎস হইতে আয় কোনো করদাতা নিম্নবর্ণিত আয় সমূহ অন্যান্য উৎসে হইতে আয় খাতের অধীনে শ্রেণীভুক্ত বা পরিগণিত হইবে, যথা রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি জ্ঞানের জন্য ফি। হ্যাঁ, তারপর ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ব্যবহারের অধিকার প্রদানের মাধ্যমে অর্জিত আয়, সরকার প্রদত্ত নগদ ভর্তুকি।
ধারা 30-এ বর্ণিত অন্য কোনো খাতের অধীনে শ্রেণীভুক্ত হয় নাই এরূপ কোনো উৎস হইতে আয় হলো আদার ইনকাম হিসেবে বিবেচিত হবে। আমরা জানি যে ধারা 30-এ আয়ের খাতসমূহ বর্ণনা করা হয়েছে এবং ওখানে সবগুলো দ্বারা বিষয়ে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। ওখানে যেগুলো দেওয়া আছে সেগুলো ছাড়া অন্য যদি কোনো ইনকাম থাকে, সেই ইনকামগুলো অন্য অন্য উৎস হইতে আয়ে বিবেচিত হবে। তাহলে আদার ইনকামের সোর্সগুলো আমরা দেখলাম: রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি ফি, টেকনিক্যাল নো হাউ ফিস, অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেট ব্যবহারের জন্য যদি কোনো অধিকার পাওয়া যায় সেটা থেকে, সরকার কর্তৃক কোনো যদি ভর্তুকি দেয়, ক্যাশ সাবসিডি দেয় সেটা। আর ধারা 30-এ বর্ণিত যেই হেডগুলো আছে সেই হেড ব্যতীত অন্য কোনো আয় থাকলে সেই আয়টা আদার ইনকামে যাবে। আদার ইনকামের কিছু কিছু বিশেষ ক্ষেত্র আছে, যেটা আমাদের আগের আইনের সেকশন 19 ছিল, ডিম টু ইনকাম অর ইনকাম ফ্রম আদার সোর্সেস, ডিমড ইনকাম ছিল আর কি। এটা আমরা একটু আলোচনা করব এখানে। ধারা 66-র সামগ্রিকতায় ক্ষুণ্ণ না করিয়া বিশেষ ক্ষেত্রে এই ধারার এই অধ্যায়ের বিধান অনুসারে অন্যান্য উৎস হইতে আয় পরিগণনার ক্ষেত্রে এই অধ্যায়ের বিধানাবলী প্রযোজ্য হইবে। যেই ক্ষেত্রে কোনো আয় বর্ষে করদাতার হিসাবের বহিতে কোনো অন্য কোনো দলিলাদিতে এরূপ অঙ্কের ক্রেডিট, এনি সাম ফাউন্ড ক্রেডিট দেখা যায় যাহার প্রকৃতি উৎস সম্পর্কে করদাতা কোনো সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে পারেন না, অথবা করদাতা ব্যাখ্যা উপকর কমিশনারের নিকট সন্তোষজনক প্রতীয়মান হয় না, সেই ক্ষেত্রে উক্ত অঙ্ক উক্ত আয় বর্ষের করদাতার অনন্য সোর্স হিসেবে আয়ে বিবেচিত হবে। এর মূল কথা হলো যে যদি ডেপুটি কমিশনার অফ ট্যাক্স করদাতার যে হিসাব বহি আছে সেই হিসাব বহিতে এমন কোনো সোর্স পায় যেটা হলো করদাতা কোনো ব্যাখ্যা দিতে পারে না, এবং যে ব্যাখ্যাটা দেয় সেই ব্যাখ্যাটা সন্তোষজনক নয়, তাহলে সেই ক্ষেত্রে উক্ত আয়টা হ্যাঁ আদার ইনকাম হিসেবে ক্যাটাগরাইজ হবে, ইনকাম ফ্রম আদার সোর্স। যেই ক্ষেত্রে করদাতা কোনো আয় বর্ষে কোনো সম্পদের মালিকানা হন বা কোনো ঋণ গ্রহণ করেন বা ব্যয় নির্বাহ করেন, এরূপ কোনো লেনদেনের করেন যাহার করদাতার পরিসম্পদকে প্রভাবিত করে, সেই ক্ষেত্রে উম ঘ উম এবং চ অপেক্ষা ক, খ এবং গ অধিক হইলে ক, খ, ঘ এবং মাইনাস ঘ, উম এবং চ এর সমপরিমাণ অর্থ উক্ত আয়বর্ষে করদাতার অনন্য উৎস হইতে আয় হিসেবে বিবেচিত হবে। অর্থটা কি? নিট পরিসম্পদের পরিবৃদ্ধি প্লাস নির্বাহকৃত প্রকৃত খরচ প্লাস ক ও খ ব্যতীত তহবিল হইতে অন্যান্য ব্যয়। ক এবং খ ব্যতীত নিজ পরিসম্পদের বৃদ্ধি এবং নির্বাহকৃত প্রকৃত খরচ, এটা বাদ দিয়া যদি আরো কোনো খরচ থাকে, হ্যাঁ, ক ও খ ব্যতীত তহবিল হইতে অন্যান্য ব্যয়। গ হলো মোট নিরূপিত আয় প্লাস নিরূপিত কর অব্যাহতি প্রাপ্ত আয়। চ হলো ক এবং ঘ এবং উম ব্যতীত তহবিলের অন্যান্য গ্রহণযোগ্য প্রাপ্তি। যদি অন্যান্য গ্রহণযোগ্য প্রাপ্তি থাকে তাহলে এই তিনটার যে ডিফারেন্টটা হ্যাঁ অন্যান্য উৎস হিসেবে আয় হিসেবে বিবেচিত হবে। এটা কি বোঝা গেছে? বুঝতে পারছেন আপনারা? আপনারা কি
ধরেই নিচ্ছেন যে আপনার রেসপন্স করবে না ক্লাসে? এই যে রিকনসিলিয়েশন, এই রিকনসিলিয়েশনটা মিলে যাবে। যদি মিলে না যায়, যদি ডিফারেন্ট হয়, হ্যাঁ, সম্পদ যা দেখাইছেন, ধরে নিলাম ফর এক্সাম্পল নিট অ্যাসেট, যেটা হয় অ্যাসেট স্টেটমেন্টে দেখানো আছে, সেটা হলো 6 কোটি টাকা। এক্সপেন্স 35 লাখ টাকা। ট্যাক্স পেইড 12 লাখ টাকা। ইনকাম 70 লাখ। তারপরে হলো
ট্যাক্সেবল ইনকাম 70 লাখ, এক্সেমটেড ইনকাম সে 5 লাখ, and opening net asset at the year ছিল ফর এক্সাম্পল 5 লাখ, 5 কোটি 40। তাহলে এই যে একটা হিসাব যদি আমরা করি, 6 কোটি টাকা তার সম্পদ, তারপরে তার খরচ হচ্ছে 35 লাখ, এটাও তো তার ইনকাম। ট্যাক্স দিছে 12 লাখ, এটাও তার ইনকাম, এই বছর করছে। তা নাহলে দিল কেমনে? তাহলে সমান সমান হবে কত? সমান সমান হবে হলো ওপেনিং অ্যাসেট যেটা 5 কোটি, প্লাস 70 লাখ কোটি, প্লাস 0.05 crore। এরা কি সমান হয়? সো দ্য ডিফারেন্স কত হয়? হ্যালো? কত টাকা হয় ডিফারেন্সটা?
6 কোটি প্লাস 0.35 প্লাস 0.12, 6 কোটি 47 লাখ। আচ্ছা, সমান সমান হলো 5 কোটি 40 প্লাস 5 কোটি 40 প্লাস হলো 0.7 প্লাস 0.05, তাহলে 6 কোটি 15। 6 কোটি 15, যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা হলো মাইনাস 6 কোটি 32 লাখ, 0.32 crore। এইটা, এই জিনিসটাই বোঝাইছে, যেহেতু সম্পদ বেশি বেড়ে গেছে আয়ের তুলনায়, সম্পদ আয়ের তুলনায় বেশি বাড়তে পারে না, এটা হলো আনএক্সপ্লেইনড ইনকাম। এই 32 লাখ টাকা ওই ব্যক্তির আনএক্সপ্লেইনড ইনকাম হিসেবে বিবেচিত হবে। ওইটাই এখানে বোঝানো হয়েছে। এই যে এই সেকশনটাতে যেটা আমরা আলোচনা করলাম, সেটাই এখানে বোঝানো হয়েছে যে এটা কি। করদাতা কর্তৃক বাণিজ্যিক মজুদ বা আর্থিক পরিসম্পদ ব্যতীত অন্য কোনো পরিসম্পদ কোনো ব্যক্তির নিকট হইতে ক্রয় করেন, উপকর কমিশনার বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে করদাতা কর্তৃক পরিচালিত মূল্য ন্যায্য বাজার মূল্য অপেক্ষা কম, সেই ক্ষেত্রে পরিচালিত মূল্য বা ন্যায্য বাজার মূল্যের মধ্যে যে পার্থক্য, তাহা করদাতার আয় হিসেবে বিবেচিত হইবে। বাণিজ্যিক মজুদ বা আর্থিক পরিসম্পদ ব্যতীত, বাণিজ্যিক মজুদ মানে কি? স্টক, যেগুলো ইনভেন্টরি, কেনার জন্য বিক্রি করার জন্য যেগুলো কেনা হয়, আর্থিক পরিসম্পদ, এগুলোর ক্ষেত্রে ব্যতীত অন্য কোনো জিনিস যদি কেনা থাকে যেটার বাজার মূল্য আসলে বেশি, তাহলে ওটা ডিফারেন্সিয়াল অ্যামাউন্টটা করদাতার ইনকাম হিসেবে বিবেচিত হবে, আনএক্সপ্লেইনড ইনকাম হিসেবে। কোনো চুক্তি বাতিল, রদ করিবার বা চুক্তি কোনো শর্ত পরিবর্তন বা সংশোধনের কারণে কোনো আয় বর্ষে কোনো করদাতা ফি, কমিশন, ক্ষতিপূরণ বা সনাম মূল্য বা যে নামেই ডাকা হোক না কেন যদি পায়, তাহলে সেটা আদার ইনকাম হিসেবে বিবেচিত হবে। লিজ বা ভাড়ার মাধ্যমে স্যালামি বা প্রিমিয়াম আকারে কোনো অর্থ করদাতা কর্তৃক কোনো আয় বর্ষে কোনো এককালীন প্রাপ্ত অর্থ বা প্রাপ্য হইলে তাহা করদাতার উক্ত আয় বর্ষে অনন্য আয় হিসেবে বিবেচিত হবে।
কোনো আয় বর্ষে কোনো করদাতা কর্তৃক কোনো পরিসম্পদ অর্জনকালে পরিশোধিত অর্থ হইতে অংশ 7 অনুযায়ী উৎসে করকর্তন বা সংগ্রহ করা না হইলে এরূপ পরিশোধিত অর্থ করদাতা উক্ত আয় বর্ষে অনন্য হইতে আয় খাতের আয় হিসেবে বিবেচিত হবে। যদি এর মানে হলো, যদি কোনো আয় বর্ষে করদাতা যদি কোনো পরিসম্পদ ক্রয় করে এবং সেই করদাতা যদি, হ্যাঁ, যে পরিমাণ উইথহোল্ডিং ট্যাক্স করা দরকার সেটা যদি না করে, তাহলে উক্ত ক্রয়টা উক্ত বছরে করদাতার আয় হিসেবে বিবেচিত হবে, অন্যান্য সোর্স হইতে আয় হিসেবে বিবেচিত হবে, সোজা কথা। ঋণ দায় মওকুফের প্রেক্ষিতে কোনো আয় বর্ষে কোনো করদাতা যদি কোনো প্রকার লাভ বা সুবিধা প্রাপ্ত হয়, ঋণ দায় মওকুফের ক্ষেত্রে যদি কোনো করদাতা কোনো বছরে, হ্যাঁ, যদি কোনো দায় মওকুফ পায়, তাহলে সেটা তার আদার ইনকাম হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, সেটা আমরা একটু দেখে নিই। কোনো তফসিলি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত স্বাভাবিক ব্যক্তি বরাবর ঋণ অথবা সুদ মওকুফ করলে, যদি কোনো ঋণ বা সুদ মওকুফ করে, তাহলে সেটা উক্ত করদাতার উক্ত বছরের আদার ইনকাম হিসেবে আয় হিসেবে আদার ইনকাম সোর্সে আয় হিসেবে বিবেচিত হবে। কোনো ব্যক্তি স্টক এক্সচেঞ্জে লেনদেন এটা কন্ট্রোল সিকিউরিটি যে বিনিয়োগের বিপরীতে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইনের আলোকে নিবন্ধিত মার্চেন্ট ব্যাংক বা ফুটবল ম্যানেজার কর্তৃক, আচ্ছা, এটা হলো মার্চেন্ট ব্যাংক বা স্টক ব্রোকারেজ যদি কোনো মার্জিন লোন নেওয়া থাকে, যদি কোনো মার্জিন লোন কিংবা ওর সুদ যদি মওকুফ করে, তাহলে সেটাও আয় হিসেবে বিবেচিত হবে। এখানে কন্ডিশন হলো সেটা 10 লাখ টাকা পর্যন্ত, 10 লাখ টাকার ঊর্ধ্বে। 10 লাখ টাকা পর্যন্ত আসবে না, 10 লাখ টাকা উপরে গেলে এটা আসবে। এটা কি বুঝতে পারছেন আপনারা? কথাবার্তা তো বলবেন না, আপনারা সিদ্ধান্ত নিছেন। এটা বুঝছেন নাকি দেখেন। মার্চেন্ট ব্যাংক বা পোর্টফোলিও ম্যানেজার কিংবা ব্রোকারেজ কোম্পানি থেকে যদি কোনো লোন মওকুফ হয় কিংবা কোনো সুদ মওকুফ হয়, তাহলে সেটা যদি 10 লাখ টাকার বেশি হয়, তাহলে সেটাই শুধুমাত্র আদার ইনকামে আসবে। 10 লাখ টাকা পর্যন্ত হলেও মাফ। যে ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত নহে, এরূপ কোনো কোম্পানি কোনো আয় বর্ষে কোনো শেয়ারহোল্ডারের নিকট হইতে ব্যাংক ট্রান্সফার ব্যতীত নগদে পরিশোধিত মূলধন প্রাপ্ত হয়, সেই ক্ষেত্রে উক্ত পরিশোধিত মূলধন উক্ত আয় বর্ষে কোম্পানি করদাতার অনন্য আয় হইতে আয় খাতে হিসেবে বিবেচিত হবে। যদি কোনো কোম্পানি স্টক এক্সচেঞ্জে, হ্যাঁ, তালিকাভুক্ত না হয় এবং ওই বছরে যদি কোনো শেয়ার হোল্ডারের কাছ থেকে মূলধন বাবদ কোনো টাকা পায় যেটা ব্যাংক ট্রান্সফার ব্যতীত, তাহলে নগদে পাইলে সেই নগদে প্রাপ্তিটা উক্ত কোম্পানির যদিও মূলধন, তারপরেও আদার ইনকাম হিসেবে বিবেচিত হবে। তবে যদি নগদ ব্যতীত অন্যান্য পরিসম্পদ বা সেবা গৃহীত হইলে এই বিধান প্রযোজ্য হবে না। যেমন অনেক ক্ষেত্রে ক্যাপিটাল ইন কাইন্ড হয়, কোনো ল্যান্ড বিল্ডিং গাড়ি পরিসম্পদ দেওয়া হয়, সেটা হলে এটা প্রযোজ্য হবে না, শুধুমাত্র নগদ হলে এটা প্রযোজ্য হবে। কোনো কোম্পানি করদাতা কোনো ব্যক্তির নিকট হইতে ব্যাংক বা হিসাবের মাধ্যমে ব্যতীত অন্য কোনোভাবে যে কোনো পরিমাণ ঋণ গ্রহণ করে, সেই ক্ষেত্রে উক্ত অর্থ যে বছর ঋণ হিসেবে গৃহীত হইয়াছে সে আয় বর্ষে উক্ত করদাতার আয় হিসেবে গণ্য হবে এবং তাহা অন্যান্য আয় হিসেবে বিবেচিত হবে। তবে শর্ত থাকে যে, যেই ক্ষেত্রে এই উপদ্বারা বর্ণিত কোনো ঋণ বা তাহার অংশবিশেষ পরবর্তী কোনো আয় বর্ষে পরিশোধ করা হয়, সেই ক্ষেত্রে পরিশোধিত উক্ত অর্থ পরবর্তী আয় বছরে আয় পরিগণনার সময় বাদ দেওয়া যাবে। কোম্পানি যদি কোনো করদাতা কোম্পানি যদি, হ্যাঁ, কোম্পানি করদাতা যদি কোনো ব্যক্তির নিকট হইতে কিংবা কোনো ব্যাংকের নিকট থেকে নগদে কোনো লোন নেয় ব্যাংক ট্রান্সফার ব্যতীত,
তাহলে ওটা উক্ত বৎসরে তার ইনকাম হিসেবে বিবেচিত হবে, ইনকাম হিসেবে বিবেচিত হবে। আবার যদি ওই লোনটা পরবর্তী বছরে পরিশোধ করা হয়, তাহলে সেটা তার আয় খাত থেকে বাদ দেওয়া যাবে। বুঝো? যে ক্ষেত্রে কোম্পানি করদাতা সরাসরি বা ভাড়ায় এক বা একাধিক মোটর বা কার বা জিপ ক্রয় করে, কোনো মোটর কার বা জিপের মূল্য রিজার্ভ বা পুঞ্জীভূত মুনাফা সহ তাহার পরিশোধিত মূলধনের 10% অধিক হয়, সেই ক্ষেত্রে এরূপ 10% অতিক্রান্ত হওয়া অর্থের 50% অর্থ আয় বর্ষে করদাতার অনন্য আয় হিসেবে বিবেচিত হবে। যে ক্ষেত্রে কোনো কোম্পানি করদাতা সরাসরি বা ভাড়ায় এক বা একাধিক মোটর কার বা জিপ ক্রয় করে এবং কোনো মোটর কার বা জিপের মূল্য রিজার্ভ বা পুঞ্জীভূত মুনাফা সহ তাহার পরিশোধিত মূলধনের 10%-এর অধিক হয়, রিজার্ভ, পুঞ্জীভূত মুনাফা এবং মূলধন সহ যে পরিমাণ অ্যামাউন্ট তার যদি 10% অধিক হয়, যে পরিমাণ 10%-এর অধিকাংশ হবে তার 50% উক্ত আয় বর্ষে করদাতার অনন্য আয় হিসেবে বিবেচিত হবে। 6712, 67 সাবসেকশন 12, এটার মানে হলো টোটাল পেইড অফ ক্যাপিটাল উইথ রিজার্ভ বিডিটি 25 কোটি টাকা, বাট দ্য কোম্পানি ব্রড এ কার ফর সে 3.5 crore। তাহলে কতটুকু বেশি কিনলো? 25 কোটি 10% সমান সমান 2,50,00,000। তাহলে বেশি করলো কত? 3,50,00,000 মাইনাস 2,50,00,000 সমান সমান 1 কোটি টাকা। এই 1 কোটির 50% ট্যাক্স দিতে হবে, না 50% আদার ইনকামে যাবে, সমান সমান 0.5 crore will be treated as other income money for that year। ঠিক আছে, বোঝা গেছে এটা? জি স্যার। যদি কোনো কোম্পানি তার টোটাল পেড আপ ক্যাপিটাল প্লাস রিজার্ভ যা আছে তার 10%-এর বেশি দিয়া গাড়ি কিনে, যে পরিমাণ অতিরিক্ত হবে তার 50% আদার ইনকাম হিসেবে বিবেচিত হবে ওই বছরে। এখন আমরা ব্রেকে যাব। যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি করদাতা অন্য কোনো ব্যক্তির নিকট হইতে ক্রস চেক বা ব্যাংক ট্রান্সফার ব্যতীত অন্য কোনোভাবে কোনো অগ্রিম, ঋণ, দান বা অন্য কোনো প্রকার ডিপোজিট হিসাবে সর্বমোট 5 লাখ টাকার অধিক পরিমাণে কোনো অর্থ গ্রহণ করেন, সেই ক্ষেত্রে উক্তরূপ গৃহীত অর্থ যেই বছর অগ্রিম, ঋণ, দান বা অন্য কোনো প্রকারের ডিপোজিট হিসাবে
গৃহীত হয়েছিল, ও সেই আয় বর্ষে উক্ত করদাতার অন্যান্য উৎস হইতে আয় খাতের আয় হিসেবে অন্তর্ভুক্ত হইবে। বিষয় হলো যে যদি কোনো ব্যক্তি করদাতা কোনো আয় বর্ষে 5 লাখ টাকার উপরে, 5 লাখ টাকা পর্যন্ত করতে পারবে, 5 লাখ টাকার উপরে যদি হয় তাহলে উক্ত আয় বছরে ওই টাকাটা তার অন্য উৎস হিসেবে আয় হিসেবে বিবেচিত হবে। তবে এই ক্ষেত্রে উক্ত আইনটা নিম্নোক্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে না। স্বামী স্ত্রী পিতামাতা বা সন্তানের নিকট হইতে এরূপ অর্থ গ্রহণ বা হইলে উহা দাতার ব্যাংক হিসাব হইতে উত্তোলিত হইলে, যদি দাতার ব্যাংক হিসাব হইতে উত্তোলিত হয় তাহলে ওটা ক্রস চেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান না করলে ঋণ হিসাবে গৃহীত হবে, ওটা আয় হিসেবে গৃহীত হবে না। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও বিষয়ক ব্যুরো কিংবা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সহিত নিবন্ধিত কোনো সংস্থা কর্তৃক গৃহীত কোনো ডিপোজিট যদি ক্যাশে হয় 5 লাখ টাকার উপরে হলেও সেটা উক্ত কোম্পানির আয় হিসেবে বিবেচিত হবে না। যে ক্ষেত্রে রিয়েল এস্টেট ব্যবসায় জড়িত নহে এরূপ কোনো ব্যক্তি কোনো করদাতা কোনো গৃহ সম্পত্তি বা তার নির্মাণ অংশবিশেষ নির্মাণ বা মেরামতের জন্য বাকিতে নির্মাণ সামগ্রী ক্রয় করেন এবং এরূপ ক্রয় সংশ্লিষ্ট আয় বর্ষের সমাপ্তির পরবর্তী 2 আয়কর বর্ষ পর্যন্ত তাহার পরিশোধ না করেন, সেই ক্ষেত্রে তাহা উক্ত 2 আয়বর্ষ সমাপ্ত হইবার পরবর্তী আয়বর্ষে করদাতার অন্যান্য সহিত হিসেবে আয় খাতে অন্তর্ভুক্ত হবে। এটা হলো রিয়েল এস্টেট ব্যবসা যারা করে না, করে তাদের জন্য না। যারা রিয়েল এস্টেট ব্যবসা করে না বাট ব্যক্তি হিসাবে তৈরি করে, বাড়ি তৈরি করার সময় নির্মাণ সামগ্রী বকেয়া কিনে এবং যে বছরে কিনে সেই বছর এবং আরো পরবর্তী 2 বছর পর্যন্ত যদি পরিশোধ না করে তাহলে অপরিশোধিত অংশ উক্ত ব্যক্তির আয় হিসেবে বিবেচিত হবে। আর 3 বছরের মধ্যে পরিশোধ না করলে আয় আয় হিসেবে গণ্য, 3 বছর পরবর্তী। 4th ইয়ারে যায় নিয়ে আয় হিসেবে বিবেচিত হবে। যে বছরে ঘটনাটা ঘটে সেটা একটা বছর, এরপরে আরো 2 বছর, এই 3 বছর তারপরের বছরে যায় আয় হিসেবে বিবেচিত হবে। যে ক্ষেত্রে কোনো করদাতা ধারা 175, 180, 212 এর অধীনে কোনো সংশোধিত রিটার্ন দাখিল করেন এবং উক্ত সংশোধিত রিটার্নে এরূপ কোনো আয় প্রদর্শন করেন যাহা কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত কর হারের আওতাধীন, সেই ক্ষেত্রে ক মাইনাস খ এর সমপরিমাণ অর্থ উক্ত আয় বর্ষে করদাতার অন্যান্য উৎস হিসেবে আয় খাতে অন্তর্ভুক্ত হইবে। ক হলো কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত কর হারের আওতাধীন আয় হিসাবে সংশোধিত রিটার্নে বা ভুল সংশোধিত রিটার্নে প্রদর্শিত অর্থ, মূল রিটার্নে প্রদর্শিত অর্থ। প্রথম যে রিটার্নটা সাবমিট করেছিল সেখানে প্রদর্শিত অর্থ এবং পরবর্তী রিটার্নে যে প্রদর্শিত অর্থ সেটা কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত কর হারের আওতাধীন আয় হিসাবে সংশোধিত রিটার্ন বা ভুল সংশোধিত রিটার্নে প্রদর্শিত অর্থ, আর মূল রিটার্নে প্রদর্শিত অর্থ যে ডিফারেন্সটা সেটা আয় হিসেবে বিবেচিত হবে।
ক্ষতিটা পরে পড়বো। এটা পড়বো অব্যাহতি বা কর অবকাশ। অব্যাহতি বোর্ড সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো ব্যক্তি বা কোনো শ্রেণীর ব্যক্তিগণকে কর অব্যাহতি প্রদান করিতে পারবে। বোর্ড মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যদি চায় কোনো ব্যক্তি বা কোনো শ্রেণীর ব্যক্তিকে কর অব্যাহতি প্রদান করতে পারবে। এটা হলো বোর্ডকে পাওয়ার দেওয়া হলো। যেই ক্ষেত্রে এই আইন ব্যতীত অন্য কোনো আইন বা আইন হিসেবে পরিগণিত অন্য কোনো আইনগত দলিলের বিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে কর অব্যাহতি প্রদান করা হয়েছে, সেই ক্ষেত্রে অন্য আইন বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন, উপধারা 1 এর অধীনে জারিকৃত প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে কর অব্যাহতি প্রদান করা না হইলে উক্তরূপ বিধান কার্যকর হইবে না। এটার মানে হলো যে কর অব্যাহতি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ চাইলে তার পাওয়ার বলে এটা দিতে পারবে। যদি অন্য কোনো আইনের মাধ্যমে কর অব্যাহতি দেওয়া হয়, তাহলেও সেটাকে এই এই আইনের আওতায়, এই সেকশন 76-এর আওতায় ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে আবার পুনরায় অব্যাহতি দিতে হবে। যদি না দেয় তাহলে সেটা প্রযোজ্য হবে না। ফর এক্সাম্পল, যদি এমন হয় যে ইপিজেডের কোম্পানিগুলোকে কর অব্যাহতি দেওয়া হলো, সেটা কোন আইনে দিল? ব্যবসা আইনে দিল। ব্যবসা আইন বললো যে notwithstanding anything contained in any other law in Bangladesh, there will be no tax for the company running in EPZ for the first 5 years। এই যে একটা কন্ডিশন দিয়ে দিল, তার মানে কি যে ব্যবসা আইন অনুসারে 5 বছর ইপিজেড এর যে কোম্পানিগুলো কাজ করবে তাদের ট্যাক্স দেওয়া লাগবে না। এটা একটা এক্সাম্পল। তাহলে ব্যবসা আইনে যে দিল, ব্যবসা আইনে দিচ্ছে সেটা ঠিক আছে, ভালো কথা, বাট সেটা প্রযোজ্য হবে না আনটিল ওই আইনের রেফারেন্সে এটা ঠিক করা হবে। এই যে সেকশন 76-এর আওতায় আবার একটা সার্কুলার দেয়, তা নাহলে প্রযোজ্য হবে না।
বোর্ড এই ধারার অধীনে প্রজ্ঞাপন জারির মাধ্যমে যে কোনো কর অব্যাহতি বাতিল করতে পারিবে। আইনের অধীনে কোনো কর অব্যাহতি ভূতাপেক্ষা ভূতাপেক্ষভাবে প্রদান করা যাইবে না। অংশ ছয়ের 6, এই আইনের অন্যান্য বিধানাবলী যাহা কিছু থাকুক না কেন, এই আইনের অধীনে কোনো ব্যক্তি কোনো কর বর্ষে কর অব্যাহতি প্রাপ্ত হইবে না যদি তিনি নিম্নবর্ণিত শর্তাবলী পরিপালনে ব্যর্থ হন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এই কর অব্যাহতিপ্রাপ্ত কোনো উৎসের আয়, ব্যক্তির আয় পরিগণনার ক্ষেত্রে ধারা 55 এর অধীনে অনুমোদিত কোনো ব্যয় ক্ষেত্রের মতো উক্ত উৎসের আয় বা ব্যক্তির আয় বলিয়া গণ্য হইবে এবং উক্ত আয়ের উপর নিয়মিত হারে কর প্রদান করিবে। এটার মানে হলো যে এই আইনের আওতায় যদি অব্যাহতিপ্রাপ্ত থাকে তারপরেও তাকে নিচের কাজগুলো করতে হবে। সেটার 1 নম্বর হলো কর দিবসের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। ধারা 166 এবং ধারা 171-এর বিধানাবলী পরিপালন পূর্বক রিটার্ন দাখিল করতে হবে। উৎসে কর কর্তন, সংগ্রহ, জমা এত সংক্রান্ত রিটার্ন দাখিল এবং অংশ 7 বিধানাবলী পরিপালন। অংশ 7 মানে হলো উইথহোল্ডিং ট্যাক্স। সোর্স ট্যাক্সটা, সোর্স ট্যাক্সের যে বিধান আছে সেটা পরিপালন করতে হবে। কর অব্যাহতিপ্রাপ্ত কোনো খাত হইতে সকল প্রকার প্রাপ্তি আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে শর্ত থাকে যে কৃষি ক্ষেত্রে প্রাপ্ত আয় কৃষি হইতে আয় হিসেবে বিবেচিত বা পরিগণিত কোনো আয় বর্ষে মোট প্রাপ্তির পরিমাণ 1 কোটি টাকার ঊর্ধ্বে নহে, সেই ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। কর অব্যাহতিপ্রাপ্ত কোনো উৎসের আয় বা ব্যক্তির আয় পরিগণনার ক্ষেত্রে ধারা 55-এর অধীনে অনুমোদিত কোনো ব্যয় ক্ষেত্রমতে উক্ত উৎসের আয় বা ব্যক্তির আয় বলিয়া গণ্য হইবে। আর 4 নম্বরটা আরেকবার বলা যাবে? হ্যাঁ, 4 নম্বরটা একটু বলা যাবে স্যার? এই আইনের অধীনে কোনো কর অব্যাহতি মানে এই ভূতাপেক্ষাভাবে প্রদান করা যাইবে না।
এই শব্দটার আমি বুঝতেছি না এটা বাংলাটা কি, অর্থটা কি। কোনো কর অব্যাহতি প্রদান, বোঝা ব্যাখ্যা করে মানে হলো মানে এটা হয়তো উইদাউট এনি জাস্টিফিকেশন এরকম হইতে পারে, বাট এই শব্দটার বাংলা অর্থ আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে প্রিভিয়াস হ্যাঁ, দেওয়া হবে। অন্যায় ছিল না। বাংলা ডিকশনারি আছে কারো কাছে? মোট আয় হইতে বাদ, আমরা যে মোট আয় নির্ণয় করি টোটাল ইনকাম আন্ডার সেকশন 26 আমরা যেটা পড়ে আসছি। মোট আয় থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে কি কি বাদ দেওয়া যাবে সেটা সেকশন 77-এ বলা আছে। মোট আয় হইতে বাদ ষষ্ঠ তফসিল এর অংশ 1 এ উল্লিখিত কোনো ব্যক্তি কর্তৃক অর্জিত আয় উক্ত আয় বর্ষে উক্ত ব্যক্তির মোট আয় পরিগণনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হইবে না। ষষ্ঠ তফসিলে অংশ 1 ওটা আমরা পড়ব একটু পরে। তবে তাহা উক্ত আয় বর্ষের তহবিলের উৎস পরিগণনার নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অন্তর্ভুক্ত হবে। তহবিল গণনায় অন্তর্ভুক্ত হবে। তহবিল গণনা কি? ওই যে আমরা সোর্স অফ ফান্ড দেখালাম না, এই যে এক্সেমটেড ইনকাম, হ্যাঁ, এক্সপেন্সেস ট্যাক্স পেইড, হ্যাঁ, এক্সেমটেড ইনকাম, এই যে এক্সেমটেড ইনকাম 5 লাখ, এই 5 লাখ টাকাও
এই তহবিলের তহবিল হিসেবে আসবে, ফান্ড হিসেবে আসবে, বা ট্যাক্সের ক্ষেত্রে আসবে না। এটাই বোঝানো হয়েছে যে কোনো ব্যক্তি কর্তৃক অর্জিত আয় উক্ত আয় বর্ষে উক্ত ব্যক্তির মোট আয় পরিগণনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হইবে না, তবে তাহা উক্ত আয় বর্ষে তহবিলের উৎস পরিগণনায় নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অন্তর্ভুক্ত হইবে, যথা রিটার্নে মোট আয় হইতে বাদ সংশ্লিষ্ট কলামে আয়ের হিসাবে যথাযথভাবে দেখাইতে হইবে। রিটার্নের সহিত আয়ের উৎস এবং পরিমাণ বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। ষষ্ঠ তফসিলের অংশ 2 এর অধীনে কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদানের অর্থ নিম্ন অবর্ণিত শর্ত সাপেক্ষে উক্ত ব্যক্তির কর দায় পরিগণনার সময় মোট দায় হইতে বাদ দেওয়া যাবে। প্রথমটা দেখলাম যে মোট আয় থেকে সরাসরি বাদ যাবে, সেটা হলো 6 শিডিউলের পার্ট 1-এ বলা আছে, তফসিলের অংশ 1, এটা আমরা পড়ব। আর পরেরটা পড়লাম হলো 6 শিডিউলের পার্ট বিতে দেওয়া, 2-তে দেওয়া আছে, যেটা শর্ত সাপেক্ষে শর্তগুলো আমরা দেখব। সেটা হলো উক্ত অনুদান রিটার্ন বা বিবরণ বা রিটার্নের সহিত সংযুক্ত দাখিলাতিতে প্রতিফলিত হইয়াছে। ষষ্ঠ তফসিলের অংশ 2 এর অধীনে প্রদত্ত অনুদানের মোট পরিমাণ উক্ত ব্যক্তির অনুদান অনুদান পূর্ববর্তী প্রদর্শিত মোট আয়ের 10%-এর অধিক নহে। ও যে আয় করবে সে আয়ের 10%-এর বেশি অনুদান হিসেবে দিতে পারবে না, 10%-এর বেশি দেওয়া যাবে না। খাওয়াই দিছি অঙ্কানিরা ষষ্ঠ তফসিলে লিস্ট অফ ডোনেশন আছে, যেই ডোনেশনগুলো সব মিলিয়ে উক্ত ব্যক্তির যে ইনকাম হবে সেই ইনকামের 10%-এর বেশি হওয়া যাবে না। 10% পর্যন্ত সে অনুদান দিলে সেটা মোট আয় থেকে বাদ দেওয়া যাবে। রিটার্নের সহিত আয়ের উৎস এবং পরিমাণ বিস্তারিতভাবে দাখিল করা হয়েছে। তাহলে এর মাঝে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো বিনিয়োগ। বিনিয়োগটা হলো সেকশন 78, রিবেট অন ট্যাক্স রিবেট অন ইনভেস্টমেন্ট, ট্যাক্স রিবেট অন ইনভেস্টমেন্ট।
ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট। ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট হলো টোটাল ইনকাম, টোটাল ইনকামের 3%, টোটাল ট্যাক্সেবল ইনকাম except exempted income or reduce rate applicable income or minimum tax applicable income, এগুলো বাদ যাবে। টোটাল ইনকাম থেকে, একজন ব্যক্তির টোটাল ইনকাম থেকে যদি এক্সেম্পটেড ইনকাম থাকে সেটা বাদ যাবে, আর যদি তার ভিতরে কোনো ইনকাম থাকে যেখানে হলো ট্যাক্স অ্যাপ্লিকেবল অ্যাট দ্য রিডিউস রেট, সেটাও বাদ যাবে, এবং যদি এমন কোনো ইনকাম থাকে যেটার মধ্যে মিনিমাম ট্যাক্স দিতে হবে সেটাও বাদ যাবে। বাদ যাওয়ার পরে যে টোটাল ইনকামটা থাকবে তার 3%, অথবা ইনভেস্টমেন্ট অ্যাজ পার 6 শিডিউল পার্ট 2, investment as per schedule part 2, or maybe called eligible investment, eligible investmenটের 15%, এলিজিবল ইনভেস্টমেন্ট যা করবে তার 15%, অথবা 10 লাখ টাকা, যেটা কম সেটা হলো দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট। টোটাল ইনকামের 3% যদি আমরা এখানে ধরি যে তার কোনো এক্সেমপ্টেড ইনকাম নাই, রিডিউস ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল ইনকামও নাই, মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল ইনকামও নাই, তাহলে তার টোটাল ইনকাম ধরে নিলাম এক্সাম্পল 25 লাখ টাকা ছিল, তাহলে তার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবে হলো 75,000। 25 লাখের 3% 75,000। অথবা ধরে নিলাম যে সে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করছিল, এলিজিবল ইনভেস্টমেন্ট ছিল তার 1 কোটি টাকা, সে এলিজিবল ইনভেস্টমেন্ট করছে 1 কোটি টাকা। এটা 1 কোটি না, এটা 11 লাখ দিয়ে দিই।
অ্যাভারেজ ট্যাক্স রেট। অ্যাভারেজ ট্যাক্স রেট মানে হলো যদি কোনো ব্যক্তি কোনো পার্টনারশিপ ফার্ম কিংবা অ্যাসোসিয়েশন অফ পার্সন থেকে কোনো ইনকাম পায় এবং এই ইনকামটা উক্ত ফার্ম বা অ্যাসোসিয়েশন অফ পার্সন তাদের যে আয় হয় সেই আয় থেকে যে পরিমাণ ট্যাক্স হয় সেই ট্যাক্সটা পরিশোধ করার পরে যে আয় থাকে নিট নিট ইনকাম আফটার ট্যাক্স সেটা হয়, তাহলে যেহেতু এই আয়টা ডিস্ট্রিবিউশনটা নেট প্রফিট আফটার ট্যাক্স থেকে দেওয়া হয়েছে, এই কারণে পার্টনার যখন তার টোটাল ইনকামে ব্যক্তিগত টোটাল ইনকামে এটা যোগ করে ট্যাক্স দিতে দিবে, হ্যাঁ, অ্যাভারেজ ট্যাক্স রেট অ্যাপ্লাই করে ওই ইনকামের উপরে আর ট্যাক্স দিতে হবে না, যেহেতু এই ট্যাক্সটা অলরেডি ও দিয়ে আসছে। একটা এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা এখানে ব্যাখ্যা করা আছে, আমাদের এক্সাম্পলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাভারেজ ট্যাক্স রেট, টোটাল ট্যাক্স অন টোটাল ইনকাম ইনক্লুডিং শেয়ার অফ প্রফিট ফ্রম দ্য ফার্ম or association of person. X, income from farm or association of person divided by total income including income from the farm or association of person. এটা হলো অ্যাভারেজ ট্যাক্স রেট। ফর এক্সাম্পল, মিস্টার এক্স হ্যাজ shown total income of টাকা 55 lakh including income from share of profit of a firm 15 lakh, where tax has been paid by the firm in the income year 23-24. Compute tax waiver from the income from the firm of Mr. X. Tax waiver অথবা rebate. He donated 10 lakh টাকা to PM Education Fund. তাহলে 10 লাখ টাকা, ওকে, 55 লাখে 10%, 5,50,000 or 1 crore, whichever is lower. হুম, আমরা আগে অ্যাভারেজ ট্যাক্সটা ক্যালকুলেশন করি। এটা আরেকটা বিষয়। মিস্টার এক্স ট্যাক্স লায়াবিলিটি কম্পিটিশন, 3,50,000 টাকা নীল রেক্যালকুলেশন করার পরে ওর যে ট্যাক্স রেটটা আসে সেটা হলো, এটা তো এখন এবার বাড়াইছে না রেট, এবারে স্ল্যাবটা তো বাড়াইছে। এটা এবছর 3,50,000 টাকাই আছে।
এটা আগামী বছর থেকে 3,75,000 টাকা করছে। তিন লাখ পঞ্চাশ আমরা আগের বছর গত বছরটা যদি করি, যে এইটা রেটটা চেঞ্জ হয় নাই আর কি, 25%। 1 জুলাই 2024 থেকে আরোধ্য কর হার প্রথম অংশ। এই যে এটা প্রযোজ্য, এখন হলো এটা প্রযোজ্য। 1 জুলাই 2025 থেকে আরোধ্য কর বর্ষের জন্য এই আইনটা প্রযোজ্য এখন। 3,50,000, 1,00,000, 4,00,000। 3,50,000, 1,00,000, 4,00,000 এই রেটে। তাহলে ওর ট্যাক্স, টোটাল ট্যাক্স ইনক্লুডিং শেয়ার অফ প্রফিট ফ্রম ফার্ম আসলো, এটা যোগ করলে 12,15,000 টাকা। অ্যাভারেজ ট্যাক্স রেট হয় হলো 12,15,000 ডিভাইডেড বাই 55,000, না 55 লাখ মাল্টিপ্লাইড বাই 15 লাখ। তাহলে অ্যাভারেজ ট্যাক্স হলো এটা। এই টাকাটা সে এখান থেকে ওয়েবার পাবে। এই 12,15,000 টাকা থেকে সে 3,31,364 টাকা মওকুফ পাবে, রিবেট পাবে সেকশন 80 অনুসারে, যেহেতু তার ইনকামটা যে ফার্ম থেকে আসছে সেই ফার্ম অলরেডি ট্যাক্স দিয়ে দিছে। ওই যে আমরা একটা জায়গায় পড়তেছিলাম না, যে যদি কেউ ডোনেশন করে, যেটা ডোনেশনগুলো হলো সেকশন শিডিউল 2 অনুসারে হয়, 6 শিডিউল 2 অনুসারে হয়, তাহলে তার টোটাল ইনকামের 10% অথবা 1 কোটি টাকা যেটা কম,
সেটা মাপ পাবে, ডিডাকশন করা যাবে। সেটা সেটার একটা এক্সাম্পল হলো এটা। তাহলে আজকের আলোচনা শেষ করলাম। আগামী ক্লাসে 6 শিডিউল পার্ট 1 পার্ট 2 করে আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স ক্যালকুলেশন করব। 6 শিডিউল পার্ট 1 পার্ট 2 আলোচনা করতে হয়তো একটু সময় লাগবে, আধা ঘন্টা। তারপরে আমরা পার্সোনাল ট্যাক্স ক্যালকুলেশন করব, ম্যাথ করব আর কি। আপনাদের ইনকাম ইটা দেন তো আমাকে, একটু ইমেল অ্যাড্রেসটা দেন তো, তৈরিগুলো দিয়ে রাখি আমি, মেল করে দেই, দেখে আসেন আপনারা আমাকে, সেখানেই দিয়ে দিই। এটা আপনারা ডাউনলোড করেন, ডাউনলোড করে একটা ক্লাস, আগামী ক্লাসে দেখে আসেন এটা। ওকে, সি ইউ নেক্সট ক্লাস ইনশাল্লাহ। গুড বাই, গুড নাইট।